বন্ড, ইটস নট জেমস বন্ড। কমার্সের শিক্ষার্থীরা বন্ড শব্দটা অনেক শুনেছে, কিন্তু এই বন্ডের বিস্তারিত কি অনেকেই জানে না। আজকের ক্লাসটা আপনাদেরকে এই বন্ড সম্পর্কে একটা ব্যাপক ধারণা দিবে ইনশাআল্লাহ। শুরু করি এখন থেকে। বন্ড হচ্ছে মূলত একটা চুক্তিপত্র, একটা পিস অফ পেপার। যেমন ধরেন, একটা কাগজের টুকরা আপনি নিলেন এবং সেখানে আপনি লিখলেন, আমাকে কি কেউ কিছু টাকা ঋণ দিবা, আমি তোমাকে এত বছর পরে ফেরত দিয়ে দিব, তোমাকে আমি এত % সুদ দিব। এই যে বিস্তারিত তথ্যগুলো নিয়ে এই যে পৃষ্ঠাটা, এই পৃষ্ঠাটাকেই বলা হয় বন্ড, একটা চুক্তিপত্র। এই চুক্তিপত্রের মাধ্যমে আপনি কাউকে ঋণ দেন অথবা আপনি কারো কাছ থেকে ঋণ নেন, এটাই হচ্ছে একটা বন্ড। এখন এই যে চুক্তিপত্রের ভেতরে যে তথ্যগুলো লেখা থাকে, এইগুলো নিয়ে অনেক সমস্যা আছে, কনফিউশন আছে। এই জিনিসটাই আজকে আপনাদের কাছে আমি একদম ক্লিয়ার করে দিব। মনোযোগ দেন এখন থেকে। ধরেন আপনি তার কাছ থেকে 10,000 টাকা ঋণ নিতে চান। আপনি লিখলেন, আমি তোমার কাছ থেকে 10,000 টাকা ঋণ নিতে চাই। এই যে 10,000 টাকা আপনি ঋণ নেবেন, আপনি বললেন, আমি তোমাকে 5 বছর পরে এই ঋণের টাকাটা পরিশোধ করে দিব। এই যে 5 বছর, এই 5কে প্রকাশ করা হয় ছোট হাতের এন দ্বারা, অথবা এটাকে বড় হাতের এনও বলা যেতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ছোট হাতের এনটাই ইউজ হয়। এই যে কোন অ্যামাউন্টটা কোন সিম্বল দিয়ে প্রকাশ করা হয়, এইটা আপনাদের বোঝা অনেক বেশি জরুরি। আপনি চুক্তিতে কি লিখছেন? তুমি আমাকে 10,000 টাকা দাও, আমি তোমাকে 5 বছর পরে পরিশোধ করে দিব, তোমাকে আমি প্রতি বছর 10% সুদ দিব। এই যে দেখেন, তাকে আমি অফার দিলাম, তুমি আমাকে দাও 10,000 টাকা, আমি তোমাকে 5 বছর পরে দিয়ে দিব এবং প্রতি বছর তোমাকে 10% সুদ দিব। এই যে 10%, এই 10%কে প্রকাশ করা হয় ছোট হাতের আই দ্বারা। এই যে দেখেন, কোন জিনিসটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, এইটা আপনাদের বোঝা অনেক বেশি জরুরি। এখন প্রতি বছর কত % সুদ দিবে? 10% সুদ দিবে। এই ছোট হাতের আই এবং 10,000 টাকা ঋণ নেওয়া হবে। 10,000 টাকা ঋণ নিবেন আপনি, প্রতি বছর 10% সুদ দিবেন আপনি। তাহলে কত টাকা আপনি সুদ দিবেন বলেন তো? প্রতি বছর আপনি এই 10,000-এর 10% যদি আপনি করেন, তাহলে 1,000 টাকা প্রতি বছর তাকে সুদ দিবেন। 5 বছর পর্যন্ত ও আসবে, 1,000 টাকা করে প্রত্যেক বছর সুদ নিয়ে যাবে। এরপরে 5 বছর পরে সে এসে হাজির হবে, এই দেখো তোমার এই যে চুক্তিপত্র, তুমি বলছিলে আমাকে 5 বছর পরে আমার টাকা ফিরাই দিবা, দাও আমার টাকা, আমাকে ফিরাই দাও। সে তোমার কাছ থেকে এই যে 10,000 টাকা এটা নিয়ে যাবে। এই যে দেখেন বিস্তারিত তথ্যগুলা, এই তথ্যগুলা যেই এই যে দেখেন একটা চুক্তিপত্রের মধ্যে লেখা হয়েছে, এই চুক্তিপত্রকে বলা হয় বন্ড। এখন এই চুক্তিপত্রের মধ্যে আরো কিছু তথ্য আছে যেগুলো আপনাদের বোঝা অনেক বেশি জরুরি। এইখানে এই যে দেখেন, এই যে 10%, এইটাকে ছোট হাতের আই দিয়ে প্রকাশ করা হয় এবং এই যে 1,000 টাকা, এইটা তো সুদের পরিমাণ, যে প্রতি বছর 1,000 টাকা সুদ দিব, এইটাকে বলা হয় বড় হাতের আই। খেয়াল করে দেখবেন, প্রতি বছর কত টাকা সুদ দিবে? 1,000 টাকা সুদ দিবে, এটা হচ্ছে বড় হাতের আই। কিন্তু কত % সুদ দিবে, এটা হচ্ছে ছোট হাতের আই। এই ছোট হাতের আই এবং বড় হাতের আয়ের পার্থক্যটা আপনাদের জানা দরকার। এখন এই যে এত তথ্য, তুমি আমাকে 10,000 টাকা দাও, আমি তোমাকে 5 বছর পরে ফেরত দিয়ে দিব 10,000 টাকা এবং প্রতি বছর 10% সুদ দিব, মানে প্রতি বছর 1,000 টাকা সুদ দিব এবং 5 বছর পরে তোমার 10,000 টাকাও আমি তোমাকে ফিরাই দিব। এই যে আপনি একটা কন্ডিশন রাখলেন, তবুও না কেউ আপনাকে ঋণ দিতেছে না। কি আশ্চর্য, তাই না? এই চুক্তিপত্রটা কেউ আপনার সাথে এগ্রিমেন্টে আসতেছে না। কি আশ্চর্য কথা। তো আপনি কি করলেন জানেন? আরেকটা অফার দিলেন, এক কাজ করলেন, যে তুমি আমাকে 10,000 টাকা দাও, আমি তোমাকে 5 বছর পরে 12,000 টাকা দিয়ে দিব। 12,000 টাকা, তোমাকে তো প্রতি বছর আমি 1,000 টাকা সুদ দিবই, এই 10,000 টাকা তো 5 বছর পরে দেওয়ার কথা, 10-এর জায়গায় 12 দিব। প্রতি বছর 1 করে নিয়ে যাইবা, আবার 10-এর জায়গায় কি পাইবা? 12 পাইবা। এই যে দেখেন আরেকটু লোভনীয় অফার। আপনি এই যে 5 বছর যে মেয়াদ, এই যে চুক্তিপত্রটা আপনি যে ঋণ নিচ্ছেন, এটা মেয়াদ কত বছর? 5 বছর। এই যে 5 বছরের মেয়াদ, 5 বছর পরে তাকে আপনি এই 12,000 টাকা পরিশোধ করবেন।
এই 12,000 টাকার নাম কি জানেন? ম্যাচিউরিটি ভ্যালু। এটাকে প্রকাশ করা হয় MV, অথবা এটার আরেকটা নাম আছে RV। মেয়াদ শেষে, ম্যাচিউরিটি শেষে আপনি যেই দামটা তাকে পরিশোধ করবেন সেটাই হচ্ছে ম্যাচিউরিটি ভ্যালু। আপনি তাকে অফার কি করছেন? তুমি আমাকে দেও 10,000 টাকা, আমি তোমাকে 5 বছর পরে 12,000 দিব। প্রতি বছরে বছরে তো সুদ পাইবেই তুমি। এই যে দেখেন, মেয়াদ শেষে যে টাকাটা দিব। তবে একটা কথা, যদি এই অফার দিতে না হইতো, ধরেন এই জিনিসটা নাই, এবং ওই যে এই চুক্তিটি আপনি রাজি হয়ে গেছেন, আপনি তাকে ঋণ দিবেন, রাজি হয়ে গেছেন, তাহলে 5 বছর পরে আপনি প্রতি বছর তো 1,000 টাকা করে সুদ দিবেন, কিন্তু 5 বছর পরে আপনি কি আর 12 দিবেন নাকি 10 দিবেন? আপনি কিন্তু 5 বছর পরে এই 10,000 টাকাই দিবেন, যেহেতু 10,000-ই রাজি হয়ে গেছে, তাই না? এখন এই যে 10,000 টাকা, এটাই কিন্তু তখন ম্যাচুরিটি ভ্যালু। যদি যেই টাকা ঋণ নিছেন সেই টাকাটাই আপনি মেয়াদ শেষে পরিশোধ করতে যান, তাহলে এই যে এই টাকাটাই হচ্ছে আপনার ম্যাচুরিটি ভ্যালু, কারণ মেয়াদ শেষে তো আপনি 10,000 টাকাই পরিশোধ করবেন। কিন্তু আপনি যদি মেয়াদ শেষে 10,000-এর জায়গায় 12,000 পরিশোধ করেন, তখন কিন্তু আর ম্যাচুরিটি ভ্যালু এইটা থাকবে না, তখন ম্যাচুরিটি ভ্যালু হবে এই যে এইটা MV। দুটা পার্থক্য হইতে পারে। এই হচ্ছে বিস্তারিত। এই যে দেখেন, এমন একটা চুক্তিপত্র আপনি সাজাইলেন। এখন এমন ধরেন আপনি 100টা চুক্তিপত্র আপনি সাজাইছেন, 100 পৃষ্ঠা একটা বইয়ের মধ্যে 100 পৃষ্ঠা চুক্তিপত্র আপনি লিখছেন। কে আমাকে ঋণ দিবা, আমি তোমাকে 5 বছর পরে পরিশোধ করব, আমি তোমাকে সুদ দিব, মেয়াদ শেষে এত টাকা দিব। এমন কতটা চুক্তিপত্র আছে আপনার কাছে? 100টা। কারো কাছে ধরেন 50,000 টাকা আছে। কত টাকা ভাই? 50,000 টাকা। সে বলেন তো কতটা চুক্তিপত্র আপনার কাছ থেকে কিনতে পারবে, মানে কতটা বন্ড আপনার কাছ থেকে কিনতে পারবে? সে কিন্তু প্রতিটা বন্ডের দাম কত? 10,000 টাকা। সে আপনার কাছ থেকে চাইলেই কিন্তু 5টা বন্ড কিনে নিতে পারে। এটা একটা জমির মতো, যে যার কাছে 50,000 টাকা আছে সে 10,000 টাকা দামের 5টা জমি আপনার কাছ থেকে কিনে নিছে, কোনো সমস্যা নাই। এই হচ্ছে কথা। এখন আরো কিছু কথা বাকি আছে। এখন আপনি তো এই বন্ডগুলো বিক্রি করবেন, তাই না? বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা নেবেন, মানে ঋণ নেবেন। কিন্তু আপনার তো এত সময় নেই। আপনি গিয়া মানুষের কাছে ভাই কে চুক্তিপত্র কিনবা, কে কিনবা, এমন করে তো আপনি দৌড়াদৌড়ি করতে পারবেন না। আপনি কি করলেন জানেন? একটা দালাল, দালালের ইংরেজি কি জানেন? আন্ডার রাইটার, বা এটাকে আরেকটু সুন্দর বাংলায় বলে অবলেখক। একজন দালাল বা একটা অবলেখক বা একটা আন্ডার রাইটার, আন্ডার রাইটার শব্দটাই কি চমৎকার মনে হয় না? সে মনে হয় যেন কত বড় লেখক মনে হয় সে, আসলে সে একটা দালাল। দালাল আসলে মন্দ জিনিস না, সে এটা বিক্রি করে দিবে, সে একটু কমিশন খাবে, এটা ভালো জিনিস ছিল। কিন্তু দালাল শব্দটি আমরা একটু খারাপভাবে নেই। আমরা অ্যাকাউন্টিংয়ে যারা পড়ি তারা দালাল শব্দটাকে খারাপভাবে নেওয়ার কিছু নাই। আশা করি আপনারা বুঝবেন। দালাল মানে আপনিও দালাল হইতে পারেন। আপনারা চাইলে কিং ক্লাসেসের সাথে একটা কন্ট্রাক্ট করতে পারেন যে আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আসবেন এবং আপনি একটা কমিশন নিয়ে যাবেন, এমনটা আপনারা করতে পারেন। তখন আপনি হবেন একটা আন্ডার রাইটার, অবলেখক, দালাল। আশা করি ব্যাপারটা বুঝবেন। এখন একটা দালাল নিয়োগ করছে, দালাল 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 তুমি আমার এই 10,000 টাকার জিনিসটা বিক্রি করে দেও না। তো ওই দালাল কি করলো? সে বিক্রি করে দিবে। ওকে ফাইন, নো প্রবলেম। এখন দালাল বলতেছে তোমার এই 10,000 টাকার জিনিসটা আমি বিক্রি করে দিব, আমারে তুমি কি দিবা? আমি বললাম ঠিক আছে, তোমারে আমি 2% কমিশন দিব। তুমি জিনিসটা 10,000 টাকায় বেচা দাও, দাও, বেচো বেচো বেচো। আমি অফার করলাম কি 10,000 টাকায় বেচো। তার মানে এই 10,000 টাকার নাম হচ্ছে সেলস ভ্যালু, কারণ আমি এই বন্ড বিক্রি করতেছি কত টাকায়? 10,000 টাকায়। সুতরাং বিক্রয় মূল্য কত? 10,000 টাকা। এটি হচ্ছে সেলস ভ্যালু। এখন খেয়াল করে দেখেন, দালাল গেল বিক্রি করতে বিক্রি করতে বিক্রি করতে, একটা কাস্টমার পাইলো, তার কাছে এই 10,000 টাকা দিয়ে একটা বন্ড বিক্রি করলো। কাস্টমারের কাছ থেকে কিন্তু 10,000 টাকাই নিল, মানে 10,000 টাকা ঋণ কালেক্ট করলো। এখন এই 10,000 টাকা কিন্তু দালাল আমাকে দিবে না, সে এই যে 2% কমিশন খাবে, এই 2% কেটে রেখে সে আমাকে দিবে। 10,000 টাকা 2% করলে কত হয়? 200 টাকা। এই 200 টাকার নাম হচ্ছে ফ্লোটেশন কস্ট, যেটা বাংলা হচ্ছে উত্তরণ ব্যয় বা দালালি বা কমিশন। এই যে বন্ড বিক্রি করতে গিয়ে আমাকে যে দালালি দিতে হইল 200 টাকা, এই 200 টাকার নামই হচ্ছে ফ্লোটেশন কস্ট বা উত্তরণ ব্যয়। অনেক সময় আমাদের জিজ্ঞাসা করে যে উত্তরণ ব্যয় জিনিসটা কি, আমরা কনফিউজড হয়ে যাই। আমি কোনো শেয়ার
বা কোনো বন্ড ডিবেঞ্চার বিক্রি করতে গেলে যে দালালি দেই, সেই দালালির পরিমাণটাই হচ্ছে ফ্লোটেশন কস্ট। এখন আমার তো জিনিসটা বিক্রয় করতে চাইছিলাম 10,000 টাকায়, মাঝখান থেকে 200 টাকা কে নিয়ে গেল? ওই যে আন্ডার রাইটার, অবলেখক নিয়ে গেল। ঠিক আছে, নেওয়ার পরে সে আমারে কত টাকা দিব? সে আমারে দিব 9,800 টাকা। এই যে 9,800 টাকা আমি পাইলাম, এটার নাম হচ্ছে নিট সেলস ভ্যালু। আমি বিক্রয় করতে চাইছিলাম 10,000 টাকা, কিন্তু 10,000 টাকা তো আমার হাতে আসে নাই। আমার হাতে আসছে কত টাকা? 9,800 টাকা। মাঝখান থেকে 200 কে নিয়ে গেছে? অবলেখক নিয়ে গেছে বা দালাল নিয়ে গেছে। আমারে কত টাকা দিছে? আমারে দিছে 9,800 টাকা। এই 9,800 টাকার নাম হচ্ছে নিট বিক্রয় মূল্য, NSV। এই যে দেখেন কন্ডিশনগুলা, এই কন্ডিশনগুলো সম্পর্কে আপনার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে কোনটাকে কি বলে। এখন খেয়াল করে দেখেন, 10,000 টাকা এটা একটা ভ্যালু, 12,000 টাকা এটা একটা ভ্যালু, 9,800 টাকা এটা একটা ভ্যালু, 200 টাকা, 1,000 টাকা, অনেকগুলি ভ্যালু পাইলেন। কোনটার কি নাম এটা কিন্তু আপনার বোঝা দরকার। তার আগে একটা জিনিস, এই যে দেখেন পুরো সিচুয়েশনটা, আমি যে ঋণ নিতে চাই, কে আমারে 10,000 টাকা ঋণ দিবা, এই চুক্তিপত্রটার অ্যাকচুয়াল দাম কত কে বলতে পারবেন? এই যে যে পুরো চুক্তিপত্রটার অ্যাকচুয়াল দাম কত ছিল? অ্যাকচুয়াল দাম ছিল এই যে 10,000 টাকা, তাই না? আরে মুছে গেল, আমি আবার লিখে দিই 10,000 টাকা। এই যে 10,000 টাকা, এটাই কি আমি বিক্রি করতে চাইছি না? এই জন্য 10,000 টাকার নাম কি হয়ে গেছে? সেলস ভ্যালু। কিন্তু এই যে পুরো চুক্তিপত্রের অ্যাকচুয়াল দাম হচ্ছে 10,000 টাকা। এই জন্য এই 10,000 টাকাকে বলা হয় ফেস ভ্যালু বা লিখিত মূল্য বা অভিহিত মূল্য। এই যে জিনিসটার যে অরিজিনাল দাম বা কোনো একটা শেয়ারের অরিজিনাল দাম, ধরো কোনো একটা কোম্পানির শেয়ার হচ্ছে 20 টাকা, ঠিক আছে, ওইটা হচ্ছে কোম্পানির অরিজিনাল দাম। এই যে বন্ড, এই বন্ডের অরিজিনাল দাম কত? 10,000 টাকা। বিক্রি করতে চাইছি 10,000, হয়ে গেছে, ঠিক আছে, ফেস ভ্যালু সেলস ভ্যালু একই হয়ে গেছে, এক হইতে পারে, কোনো সমস্যা নেই। আবার এমনও হইতে পারতো যে আমার কোম্পানি খুব ডিমান্ড চলতেছে, মানুষ আমার কাছ থেকে খালি বন্ড কিনতে চায়, আমার খালি ঋণ দিতে চায়, দেখে আমার যে হিসাব নিকাশ ভালো, আমি টাইম মতো টাকা দিয়ে দিই। আমি বললাম 10,000 টাকার জিনিস অনেক ডিমান্ড আছে, আমার কাছে 100 পিস, কিন্তু মানুষ আছে 200 পিস, 200 মানুষ আমার কাছে কিনতে চায়। আমি কি করবো? 10,000-এ বেচবো না, আজকে থেকে এটার দাম হচ্ছে 11,000, কে কিনবি? তখন কিন্তু এই 11,000 টাকা হচ্ছে সেলস ভ্যালু। ভেরি সিম্পল না? এই যে দেখেন, এইটার দাম ফেস ভ্যালু, এটা তো মাস্ট, এটা কনফার্ম যে অলওয়েজ এটার নাম কি? ফেস ভ্যালু। তবে এটা মাঝে মাঝে সেলস ভ্যালু হইতে পারে, এটা মাঝে মাঝে ম্যাচুরিটি ভ্যালু হইতে পারে। এইটা যদি এক এক সিচুয়েশনে এক এক নাম হইতে পারে। আশা করি কখন কোন সিচুয়েশনে কি নাম এটা আপনাদের কাছে ক্লিয়ার। আস্তে আস্তে আপনারা এই জিনিসটা রিভাইন্ড করতে করতে আশা করি আপনার কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। বন্ড জিনিসটা কি, এই যে কন্ডিশনগুলা, কিছু কিছু আপনাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সামনে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।